শীতের মিঠে রোদটা তখন বর্ধমান রাজ কলেজের পেছনে আমবাগানে এসে পড়েছে। অনির্বাণ ঘাসের ওপর বসে হাতের মধ্যে একটা গোলফ্লেক লাইট সিগারেট ফুঁকতে ফুঁকতে কি একটা ভাবছিল। তখনই ওর বন্ধু শুভময় তার পাশে বসে ঠিক সেই একই সিগারেট টানতে টানতে বলছিল, কিরে অনি, তা পুজোর ছুটিতে এবারে কোথায় যাচ্ছিস? দার্জিলিং নাকি সিকিম? অনির্বাণ সিগারেটের ফিল্টারটা একটা মৃদু টান দিয়ে বলল, না রে, ওসব ভিড় আমার পোষায় না। আমি ভাবছি বাঁকুড়ার দিকে যাব। ওখানকার ছাতনার কাছাকাছি একটা পুরনো বাংলোর হদিশ পেয়েছি। বেশ ইন্টারেস্টিং আর্কিটেকচার। শুভময় একটু অবাক হয়ে বলল, বাঁকুড়া এই গরমে? পাগল নাকি? ওখানে তো লাল ধুলো আর লু হাওয়া, কি করে যে থাকবি ওখানে কে জানে। অনির্বাণ সিগারেটটা শেষ করে কাঁধের ব্যাগটা গুছিয়ে নিতে নিতে বলল, আরে দূর, এখন তো আবহাওয়া বেশ ভালো। আর শোন, ইতিহাসের ছাত্র হয়ে যদি একটু ধুলো না মাখলাম তবে আর লাভ। প্রজেক্টটা জমাও দিতে হবে। খিদে কি শুধু পেটের হয়, নাকি মনের কোনো এক গহীন কোণে লুকিয়ে থাকে এমন এক খিদে, যা অশরীরী, আদিম এবং যা মানুষকে টেনে নিয়ে যায় ধ্বংসের কিনারে। লালসা আর অতৃপ্ত বাসনা যখন মানুষের অস্তিত্বকে গ্রাস করে, তখন জন্ম নেয় এক বিভীষিকা। ইনফিনিটি স্টোরি বক্সে আপনাদের স্বাগত। আমি স্বরূপ। আজ আমরা আপনাদের শোনাতে চলেছি এক হাড়হিম করা অতিপ্রাকৃত গল্প, কামের ক্ষুধা। লেখক পার্থ দাসের কলমে এই গল্প আমাদের নিয়ে যাবে অন্ধকার আর আলো ছায়ার এক গোলকধারায়, যেখানে প্রতিটা পদক্ষেপ মৃত্যুঘাত আর প্রতিটা নিঃশ্বাস এক অজানা ভয়ের বার্তাবাহক। মানুষের আদিম কামনার চরম পরিণতি কি হতে পারে তা আপনাদের আজ আমরা অনুভব করাবো। আসুন তবে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক মূল গল্পে। শুনতে থাকুন আজকের গল্প, কামের ক্ষুধা। অনির্বাণ বর্ধমানের রাজ কলেজের ইতিহাসের শেষ বর্ষের ছাত্র। পড়াশোনার থেকে ওর বেশি নেশা হলো ওর লেন্সের ভেতর দিয়ে জগৎটাকে দেখা। এবং শুধুমাত্র কলকাতা নয়, এই ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে ওর ডাক এখন পশ্চিমবঙ্গ জুড়ে। ওর ছবির শৈলিকতা এবং গভীরতা অনেকেরই কাছে প্রশংসিত। তাই অনির্বাণের কলেজে এই দুদিন হলো সবেমাত্র ছুটি পড়েছে, এবং প্রতিবারের মতো এইবারও সে নিজের পুজোর ছুটির কিছুদিন কোনো এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল। এবং এই ছুটিতে সে ঘোরার পাশাপাশি নিজের ক্যামেরায় অনেক ধরনের আকর্ষণীয় ছবিও বন্দি করে থাকে। অনির্বাণ তখন নিজের ছাদের ঘরে ঘুরতে যাওয়ার ব্যাগটা গুছিয়ে যখন নিজের প্রিয় ক্যামেরা ক্যাননের লেন্সটা মোছামুছি করছিল, ঠিক তখনই নিচের ঘর থেকে তার মা তাকে ডাক দিল। অনি, এই অনি, চাটা যে জুড়িয়ে জল হয়ে গেল রে। কি রে, নামবি না? ব্যাগটা কি গোছানো সারা হয়েছে? অনির্বাণ ছাদ থেকে তার মাকে বলল, এই তো আসছি, লেন্সটা একটু চেক করে নিচ্ছিলাম মা। সারা দিন চেঁচামেচি করতে থাকো। অনির্বাণ সিঁড়ি দিয়ে ধূপধাপ করে নিচে নেমে এলো। মা তখন টেবিলে লুচি আর আলুর দম রাখছে। অনির্বাণের মা খুন্তি হাতে নিয়ে বলল, আবার সেই একা একা বেরিয়ে পড়া? তোর এই বাউন্ডেলে পানা আর গেল না। পড়াশোনার থেকে দেখছি ক্যামেরার পেছনে বেশি সময় কাটে তোর। অনির্বাণ একটু হেসে মায়ের কাঁধে হাত দিয়ে বলল, আরে মা, তুমি বোঝো না কেন বলো তো? আমি তো ইতিহাসের ছাত্র, আর জানো তো প্রজেক্টের জন্য কিছু লাইভ ফটোগ্রাফি খুব দরকার। এবার আমি বাঁকুড়ার ওদিকে যাচ্ছি। একটা অদ্ভুত অট্টালিকার হদিশ পেয়েছি। আবার তার নাম কি জানো? সিংহসদন। লোকে বলে স্থাপত্য নাকি বাংলার বিরল নিদর্শন। তুমি বেশি ভেবো না, 2-3 দিনের মধ্যেই ফিরে আসো।
তার মা একটু চিন্তিত স্বরে বলল, নামটা তো আগে কখনো শুনিনি। যাই হোক, তুই সাবধানে থাকিস বাবা, আর পৌঁছে কিন্তু একটা ফোন করিস। বাঁকুড়া প্যাসেঞ্জারের জানলার ধারে বসে অনির্বাণ দেখছিল দুপাশে রুক্ষ লাল মাটির প্রান্তর। ট্রেনের কামরায় ভিড় কম। অনির্বাণ জানলার বাইরে তাকিয়ে ভাবছিল ওর নতুন প্রজেক্টের কথা। বাঁকুড়া স্টেশনে নেমে ও একটা লোকাল বাস নেয়। এই ছাতনা 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 জয়পুর জয়পুর ছাতনা। হ্যাঁ যাবেন নাকি? যা দিদিভাই, দেখি 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 দেখি। হ্যাঁ আসুন আসুন, ব্যাগটা দিয়ে ব্যাগটা নিয়ে। ছাতনা 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 ছাতনা। বাঁকুড়া স্টেশনের ধুলোমাখা চত্বর থেকে যখন বাসটা ছাড়লো তখন ঘড়িতে দুপুর 2টো। অনির্বাণ জানলার ধারে সিটটায় বসেছিল। ওর পরনে একটা ঘামে ভেজা হাফ শার্ট, কাঁধে সেই দামি ক্যামেরার ব্যাগ। বাসটা যত শহরের কোলাহল ছাড়িয়ে লালমাটির নির্জন রাস্তায় ঢুকছে, অনির্বাণের মনের ভেতরের উত্তেজনাটাও ততই বাড়ছে। বাসের ভিড় পাতলা হতেই কন্ডাক্টর লোকটা ওর কাছে এলো। পরনে খাকি পোশাক, হাতে এক কাঠের টিকিট কাটার বাক্স। টিকিটে পাঞ্চ করতে করতে কন্ডাক্টর বলল, কোথায় নামবেন গো বাবু? চারটা তালাটাই মোড়ে তো। অনির্বাণ টিকিটের টাকাটা দিয়ে কন্ডাক্টরকে বলল, হ্যাঁ, ওখান থেকেই তো জঙ্গল মোড়ের রাস্তাটা শুরু হচ্ছে না? ওদিকে একটা পুরনো অট্টালিকা আছে, ওটারই ছবি তুলতে যাবো। একটু থমকে গিয়ে অনির্বাণের দিকে তাকালো কন্ডাক্টর। তারপরে তাকে বলল, ওই অন্দরমহলের দিকে, ওদিকে তো এখন মানুষ খুব একটা যায় না বাবু। একা কোনো গাইডের ব্যবস্থা করেননি? অনির্বাণ বলল, আরে না না, আমি একাই ঘুরি, ম্যাপ আছে আমার কাছে, ভয়ের কি আছে কাকা? কন্ডাক্টর একটু নিচু স্বরে বলল, ভয়ের কথা বলিনি বাবু, ওদিকের পথ বড় গোলেমেলে, পথ চেনা লোকেরও গোলক দাদায় পড়ে যায়। আর একবার বেলা গড়িয়ে গেলে আকাশ পাতাল সব এক হয়ে যায়। দিন থাকতে থাকতে কাজ সেরে মোড়ে ফিরে আসাই চেষ্টা করবে, দেরি হলে কিন্তু বিপদ। অনির্বাণ কথাটাকে খুব একটা গুরুত্ব দিল না। ছাতনার নির্জন মোড়ে যখন ও বাস থেকে নামলো তখন কন্ডাক্টর লোকটা শেষবারের মতো বাসের পাদানিতে দাঁড়িয়ে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। বাসটা ধুলো উড়িয়ে পাহাড়ের বাঁকে হারিয়ে যেতেই চারপাশটা একদম নিঝুম হয়ে গেল। অনির্বাণ হাঁটা শুরু করলো। লাল মাটির মিঠো রাস্তা, দুপাশের আকাশমণি আর সোনাঝুরির বন, রাস্তার দুপাশে বুনো ফুলের যে মেলা বসেছে তা দেখে অনির্বাণ মুগ্ধ। ও নিজের ক্যামেরাটা বের করলো। একটা পলাশ ডাল থেকে ঝুলে থাকা মৌমাছির ঝাঁক, বালুচুরের ওপর দিয়ে বয়ে যাওয়া ছোট পাহাড়ি ঝোড়া সবই ও লেন্সবন্দি করতে লাগলো। বনের ভেতরটা এত শান্ত যে ওর নিজের পায়ের নিচে শুকনো পাতার শব্দটাও যেন প্রতিধ্বনি তুলছে। কোথাও কোনো অশুভ সংকেত নেই, বরং বিকেলের মিঠে রোদটা যখন বনের মাথা দিয়ে তেরচা হয়ে নামছে, অনির্বাণের মনে হচ্ছিল ও কোনো রূপকথার জগতে ঢুকে পড়েছে। কিন্তু বিপদটা শুরু হলো মাইল 2 হাঁটার পর। একটা সময় রাস্তাটা 3টে ভাগে ভাগ হয়ে গেছে। ম্যাপটা বের করতে গিয়ে অনির্বাণ দেখল মোবাইলের টাওয়ারটাও উধাও। সে একটা রাস্তা ধরে এগোতে লাগলো, কিন্তু যতই এগোচ্ছে বন ততই ঘন হচ্ছে। শাল আর পিয়ালের ডালপালাগুলো মাথার উপর চাদোয়ার মতো বিছিয়ে যাওয়ার রোদ একদম মরে গেল। মুহূর্তের মধ্যে এক রহস্যময় অন্ধকার নামতে শুরু করলো বনের ভেতর। অনির্বাণ একটু স্থগিত হয়ে বলল, এটা কোন রাস্তা ধরলাম? কন্ট্রাক্টর কাকা তো ঠিকই বলেছিল, পথটা তো বড় গোলমেলে। বাতাসটা হঠাৎ করে ভারী হয়ে এলো। ঝিঝি পোকার ডাকগুলো তীরের মতো কান বিচ্ছে। অনির্বাণ বুঝতে পারল ও জঙ্গলের গভীরে হারিয়ে গেছে। চারদিকে শুধু বিশাল সব কাঙ্গাল গাছের গুড়ি
আর জমাট বাঁধা কুয়াশা। ও যখন দিশেহারা হয়ে চারপাশটা দেখছে, তখনই নাকে এলো আশ্চর্য এক সুগন্ধ, নাগচম্পা আর ধুনোর এক তীব্র মিশ্রণ। অনির্বাণ সেই গন্ধটাকে অনুসরণ করে জঙ্গলের একটা সরু পায়ে চলা পথ ধরল। কয়েক পা এগোতেই জঙ্গলটা হঠাৎ ফাঁকা হয়ে গেল, আর ঠিক সেইখানে রূপালি চাঁদের আলো আর কুয়াশার আড়াল থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে সেই অতকেয় স্থাপত্য, সিংহ সদন। আকাশ ছিঁড়ে তখন বিদ্যুতের এক তীব্র ঝিলিক খেলে গেল। সিংহ সদনের দরজার সামনে দুখানা পাথরের সিংহ বানানো রয়েছে। সেই পাথরের সিংহ দুটো যেন অন্ধকারের মধ্যে থেকে ওকে দেখে দাঁত খিচি হাসল। অনির্বাণ অস্পষ্ট স্বরে বলল, এটা তো সেই সিংহ সদন না? হ্যাঁ ঠিক তাই, সিংহ সদন। অনির্বাণ যখন রাজবাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়ালো, ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি নামলো। ও ভাবলো ক্যামেরাটা তো নষ্ট হয়ে যাবে। ও কোনো মতে দৌড়ে গিয়ে বারান্দায় উঠল। ঠিক তখনই রাজবাড়ির সেই প্রকাণ্ড মেহগনি কাঠের দরজাটা মন্তর গতিতে খুলে গেল। অনির্বাণ দরজায় একটা টোকা দিয়ে ডাকলো, কেউ আছেন ভেতরে? আমি কি একটু ভেতরে আসতে পারি? বাইরে খুব বৃষ্টি পড়ছে। ভিতর থেকে কোনো উত্তর এলো না। অনির্বাণ ভেতরে পা রাখল। হলঘরটা বিশাল, ধুনো আর চন্দন কাঠের একটা কড়া গন্ধ ওর নাকে এলো। ও যখন অবাক হয়ে চারপাশটা দেখছিল, তখনই সিঁড়ি দিয়ে অত্যন্ত ধীর পায়ে নেমে এলো এক মোহময়ী নারী। নারীটির রূপ যেন ঝলসানো বিদ্যুৎ। পরনে তার ঘিয়ে রঙের তাসের শাড়ি, কপালে বড় একটা সিঁদুরের টিপ। সে অনির্বাণের খুব কাছে এসে দাঁড়ালো। তার গায়ের রং কাঁচা সোনার মতো উজ্জ্বল। সে অত্যন্ত মিষ্টি গলায় অনির্বাণকে বলল, আসুন অনির্বাণবাবু, অতিথির জন্য সিংহ সদনের দরজা সব সময় খোলা। এই বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে ভিজলে তো আপনার অসুখ করবে। আসুন, আপনি আপনি ভিতরে আসুন। অনির্বাণ একটু হুকচুকিয়ে গিয়ে বলল, ওহ, ধন্যবাদ। আসলে এক মিনিট, আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো কাউকে নাম বলিনি। একটু রহস্যময় হাসি এসে সেই মহিলাটি অনির্বাণকে বলল, এই সিংহ সদনে আপনার মতো শিল্পীদেরই তো আনাগোনা। আমি কামিনী, এবারে দেখাশোনা করি। আসুন, ভিতরে আসুন না, একটু শরবত খেয়ে জিরিয়ে নিন। অনির্বাণ ভেতরে ঢুকল। কামিনী ওকে একটা কারুকাজ করা কাঠের চেয়ারে বসালো। ও অনির্বাণের জন্য একটা কাঁচের পেয়ালায় লালচে রঙের শরবত নিয়ে গেল। শরবতটা খাওয়ার সময় অনির্বাণ একটা বিষয় লক্ষ্য করল, কামিনী যখন কথা বলছিল ওর হাতের নখগুলো অস্বাভাবিক লম্বা আর ধারালো। কামিনী ওর খুব কাছে এসে বসল। ওর নিঃশ্বাস অনির্বাণের গলায় লাগছে। কামিনী একটু ফিসফিস করে বলল, আপনি তো ইতিহাস খুঁজে বেড়ান, তাই না অনির্বাণবাবু? আজ রাতে কি আমার এই সিংহ সদনের গোপন ইতিহাসটা লেন্সবন্দি করবেন না? এইবারই রাত কিন্তু বড় অন্যরকম হয়। অনির্বাণ এক অজানা নেশার মতো কামিনীর চোখের দিকে তাকিয়ে তাকে বলল, আপনার চোখ দুটো কিন্তু বড় মায়াবী কামিনী দেবী। আপনি কি এখানে একাই থাকেন? কামিনী একটু মুখে হাসি রেখে তাকে বলল, একাই থাকি, আবার সবাই মিলেও বলতে পারে। আজ পূর্ণিমা, আপনি ভাগ্যিস এলেন। আজ রাতে আমি আপনাকে আমার এক বিশেষ রূপ দেখাবো। আপনি কি আজকে রাতটা থেকে যাবেন? অনির্বাণ বলল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই থাকবো। এত বৃষ্টির মধ্যে আমি যাবই বা কোথায়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে সারা রাত থাকতে দিচ্ছেন তার জন্য। কামিনী বলে, না না অনির্বাণবাবু, এরমভাবে আমাকে ধন্যবাদ বলবেন না। এমনিতে আপনাকে আমার ধন্যবাদ বলা উচিত। প্রত্যেক দিন একাকিত্বটা আমার জীবনটা শেষ করে দিচ্ছিল।
আজ আপনার আশাতে হয়তো এই সিংহ সদনের অন্ধকার ঘরগুলো পূর্ণতা লাভ করবে। আপনাকে দেখে মনে হচ্ছে হয়তো আপনি খুব ক্লান্ত হয়ে গেছেন। দাঁড়ান, আমি একটু আসছি। সিংহসদনের ওপরতলার সেই ঘরটা যেন এক অন্য জগতের প্রবেশদ্বার। জানলা দিয়ে আসা বিদ্যুতের ঝিলিক আর কামিনীর চোখের মায়াবী আভা মিশে ঘরে এক অদ্ভুত মায়া তৈরি করেছে। অনির্বাণ বিছানায় বসেছিল। কামিনী হাসি মুখে একখানা পেতলের থালা নিয়ে ঘরে ঢুকল। থালায় সাজানো ধোয়া ওঠা গরম ভাত আর এক বাটি গাঢ় রঙের মাংসের ঝোল। এক অদ্ভুত করা সুগন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ল। অনির্বাণ এক টুকরো মাংস মুখে তুলতে থমকে গেল। স্বাদটা একদম অন্যরকম। না এটা মুরগির মতো, না পাটার মতো। মাংসটা খুব বেশি নরম এবং একটু বেশি সুস্বাদু। অনির্বাণ একটু চিন্তিত হয়ে বলল, কামিনী দেবী, এটা কিসের মাংস বলুন তো? এমন স্বাদ তো আগে কখনো পাইনি। মানে কেমন যেন একটা উগ্র নেশা আছে স্বাদে। কামিনী তার চোখের কোণে একটা রহস্যের হাসি ফুটিয়ে বলল, ওটা পাহাড়ি বন মুরগির মাংস নির্বাণবাবু। বিরল তো, তাই স্বাদটা আপনার কাছে নতুন লাগছে। আপনি তৃপ্তি করে খান, আপনার শরীরে আজ অনেক শক্তির প্রয়োজন। অনির্বাণ তখন নেশার মতো পুরোটা খেয়ে নিল। ওর শরীরটা কেমন যেন গরম হয়ে উঠতে লাগলো। রক্তের প্রবাহ যেন বেড়ে গেছে কয়েক গুণ। কামিনী তখন ওর খুব কাছে এসে বসল। ওর দীর্ঘ ফর্সা আঙুলগুলো দিয়ে অনির্বাণের চুল বিলি কাটতে কাটতে ও এক আদিম সুরের মূর্ছনা তৈরি করলো। অনির্বাণ দেখল কামিনীর গায়ে ঘিয়ে রঙের শাড়িটা অবিনষ্ট হয়ে পড়েছে। কামিনী সেই হিমশীতল শরীর ওর তপ্ত ত্বকের সংস্পর্শে আসতে এক অদ্ভুত রাসায়নিক বিক্রিয়া শুরু হয়েছিল ওর রক্তে। কামিনী অনির্বাণের গলার নিচে নিজের মুখটা ঘষতে ঘষতে খুব নিচু স্বরে কামনার এক গভীর প্রলেপ মাখানো গলায় বলতে লাগলো, থামবেন না অনির্বাণ বাবু, আমাকে আরো নিবিড়ভাবে নিজের মধ্যে অনুভব করুন। আপনার ভিতরের সমস্ত পুরুষত্ব দিয়ে আজ সিংহ সদনের একাকিত্বকে ভুলিয়ে দিন। আমাকে আরো নিবিড়ভাবে গভীরে নিয়ে যান। আপনার শরীরের প্রতিটি বিন্দু দিয়ে আমাকে আজ শান্ত করুন। কামিনীর এই উস্কানিমূলক কথাবার্তাগুলো অনির্বাণের কানে যেন রক্ত শীষের মতো কাজ করছিল। ওর হিতাহিত জ্ঞান পুরোপুরি লাভ পেয়েছে। কামিনী ওর পিঠে নিজের নখগুলো আলতো করে গুলিয়ে দিচ্ছিল আর ফুসফুস করে বলছিল, উত্তেজিত হন অনির্বাণ। আপনার রক্তে যে আমি আগুন জেনেছি তাকে আরো টকবগিয়ে উঠতে দিন। আপনার হৃৎপিণ্ডটা যেন কামনার চোখে ফেটে পড়তে চায়। আরো জোরে, আরো গভীরে আমাকে নিজের করে নিন। অনির্বাণ কামিনীর সেই মায়াবী রূপের ফাঁদে পা দিয়ে নিজের সমস্ত শক্তি উজাড় করে দিচ্ছিল। কামিনী বারবার ওর কানে ফিস ফিস করছিল যাতে অনির্বাণের উত্তেজনা শিকড়ে পৌঁছে। কারণ ও জানতো কামনার চরম মুহূর্তে যখন হৃৎপিণ্ডের গতিবেগ সর্বোচ্চ হয় তখনই রক্ত সবচেয়ে বেশি শুদ্ধ আর সুস্বাদু হয়। মিলনের সেই চূড়ান্ত মুহূর্তে অনির্বাণ যখন চূড়ান্ত উত্তেজনার আবেশে নিজেকে কামিনীর মধ্যে সঁপে দিয়েছে,
ঠিক সেই মুহূর্তে কামিনী অনির্বাণের পিঠে নিজের নখগুলো গভীরভাবে কেটে দিল। অনির্বাণ ব্যথায় চিৎকার করতে চাইল, কিন্তু কামিনী ওর ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে সেই শব্দটিকে আটকে দিল। ঠিক তখনই কামিনীর শরীরের তাপমাত্রা হঠাৎ করে আরও কমতে শুরু করলো। সে অনির্বাণের হাত দুটোকে নিজের অমানসিক শক্তি দিয়ে বিছানার সাথে চেপে ধরল। অনির্বাণ অবাক হয়ে দেখল কামিনীর চোখের মণি দুটো এখন আর নীল নেই, বরং সেগুলো আগুনের মতো টকটকে লাল হয়ে চলছে। কামিনী এক ঐশাচিক হাসিতে ফেটে ফেলল। সেই হাসিতে আর কোনো প্রেম নেই, কেবল আছে বড্ড বেশি দেরি করে ফেললে যে অনির্বাণ। যে মিলনকে তুমি এতক্ষণ স্বর্গ বলে মনে করছিলে, সেটা আসলে আমার কাছে কেবল রক্তকে তপ্ত করার একটা প্রক্রিয়া। আমি তোমাকে সেই মাংসের নেশায় বোধ করে রেখেছিলাম, যাতে তোমার শিরায় কামনার আগুন ঠিকঠাক করে জ্বলে ওঠে। আজ থেকে 300 বছর আগে যখন মহামারী আমার প্রাণ কেড়ে নিতে চেয়েছিল, তখন আমার বাবা কাল ভৈরবের চরণে বসে এই অমরত্বের বর চেয়ে নিয়েছিলেন। কিন্তু তার বদলে প্রতি পূর্ণিমায় এক বীর্যবান পুরুষের বলি আমাকে দিতে হয়। আর তুমি যে মাংসটা বন মুরগির মাংস ভেবে খেয়েছ, সেটা আসলে তোমার মতোই আমার আগের শিকারের মাংস, একটা মানুষের মাংস। এই মিলন ছিল কেবল তোমার রক্তকে আমার দেবতার জন্য তৈরি করা। আজ তোমার এই রক্তই আমাকে আরো 100 বছর এই অপরূপা সুন্দরী করে রাখবে। অনির্বাণ অবাক হয়ে দেখল ওর সারা শরীর অবশ হয়ে গেছে, আগুন নাড়ানোর ক্ষমতাটুকুও নেই। কামিনী ওর বুকের ওপর চেপে বসে ওর গলার একদম কাছে নিজের মুখটা নামিয়ে আনলো। ওর নিঃশ্বাস থেকে এখন আর বনফুলের গন্ধ আসছে না, আসছে শুধু পচা মাংসের একটা উৎকট গন্ধ। কামিনী এক পৈশাচিক উন্মেদনায় অনির্বাণের গলার শিরায় নিজের ঢালানো সুদান্ত বসে দিল। অনির্বাণ চিৎকার করতে চাইল, কিন্তু ওর গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। কামিনী পরম তৃপ্তিতে অনির্বাণের তপ্ত রক্ত পান করতে লাগলো। পিঙ্কি দিয়ে আসা রক্তে কামিনীর ফর্সা মুখ আর বুক ভিজে লাল হয়ে গেল। যত বেশি রক্ত পান করছিল, কামিনীর শরীর তত বেশি জীবন্ত আর উজ্জ্বল হয়ে উঠছিল। অনির্বাণের শরীরটা ধীরে ধীরে ফ্যাকাশে আর রক্ত শূন্য হয়ে একসময় নিতর হয়ে গেল। পরদিন সকালে সিংহসদনের বারান্দায় যখন প্রথম রোদের আলো পড়ল, দেখা গেল এক অপূর্ব সুন্দরী নারীকে। তার ত্বক হীরের মতো চকচক করছে, ঠোঁটে এক মায়াবী তৃপ্তির হাসি। সে খুব যত্ন করে অনির্বাণের ক্যামেরাটা হাতে তুলে নিল। ভিউ ফাইন্ডারে দেখা যাচ্ছে অনির্বাণের শেষ ফ্রেমটা, যেখানে কামিনী সেই পৈশাচিক রূপের আড়ালে এক অতৃপ্ত আত্মার ছবি ধরা পড়েছে। কামিনী ক্যামেরাটা সরিয়ে রেখে গুনগুন করে এক প্রাচীন সুর ভাসতে লাগলো। আবার এক নতুন অপেক্ষার শুরু হলো, পরবর্তী কোনো পূর্ণিমার, পরবর্তী কোনো শিকারের। মানুষের লালসা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ আপনারা পেলেন আজকের এই গল্পে। কামনার এই ক্ষুধা যখন একবার জেগে ওঠে, তখন তা কেবল রক্ত চায়, প্রাণ চায়। পার্থ দাসের লেখনীতে আজকের এই গল্প কামের ক্ষুধা আপনাদের ঠিক কতটা শিহরিত করেছে তা আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই বিশেষ অডিও নিবেদন যারা কণ্ঠদান করেছেন তারা হলেন অনির্বাণের চরিত্রে গৌতম, কামিনীর চরিত্রে বর্ণালী, শুভময়ের চরিত্রে আনন্দ, অনির্বাণের মায়ের চরিত্রে প্রিয়া। গল্পের মূল আখ্যান পাঠ বা বর্ণনায় ছিলেন পার্থ, এবং আপনাদের সাথে সূত্রধর হিসাবে আমি ছিলাম স্বরূপ। বন্ধুরা, আপনাদের মতামত আমাদের খুব দামি, তাই আজকের অভিনয় এবং গল্পের পরিবেশনা
আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখে ফেলুন। পরের বার আপনারা কোন ধরনের গল্প শুনতে চান, ভৌতিক, রহস্য নাকি অলৌকিক কিছু, সেটা জানাতে ভুলবেন না। আপনাদের পছন্দ মতো গল্প নিয়ে ফিরে আসাই আমাদের মূল লক্ষ্য। যদি আমাদের কাজ ভালো লেগে থাকে তবে অডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর নিয়মিত এমন সব রোমাঞ্চকর গল্প শুনতে ইনফিনিটি স্টোরি বক্স ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক রহস্যময় সন্ধ্যায়। ধন্যবাদ।